80 মিনিট পর্যন্ত যদি সাকসেসফুল থাকেন 10 মিনিটে আপনাকে ডিস্ট্রয় করে ফেলতে পারে ফ্রান্স। আই ফিল যে এবারের স্পেনের ব্রেকআউট স্টার আসলে ড্যানি অলমো। ড্যানি অলমোর খেলা দেখে গতকালকে আমার কাছে এবং সাথে ওডেগার্ডও প্রত্যেকটা ম্যাচে আসলে ওডেগার্ড নাম্বার 10 পজিশনে খুবই দুর্দান্ত ছিলেন। অলমো এবং ওডেগার্ডের মধ্যে আপনাকে যদি আমি নিতে বলি, আপনি কাকে নেবেন? দেখেন, টিমটা যদি আপনি হেভিয়ার টিম বলেন, এবং যেহেতু স্পেনে কোনো নাম্বার 9 নাই, ওডেগার্ডের সামনে কিন্তু আছে, হালান্ড আছে, সরলত আছে, অলমোর সামনে নাই। ওকে রান বেশি করতে হয়, ক্রিয়েট বেশি করতে হয়, এবং ওকে নিখুঁত সুযোগ বেশি ক্রিয়েট করতে অলমোকে। এবং আপনি দেখবেন যে অলমো কিন্তু ওটাই করে, নিচে নেমে আসে, ডানে বামে মাঝে উপরে খেলে। ওডেগার্ড কিন্তু অনেকটা আমাদের সে ক্লাসিক নাম্বার 10 এর মতো, হ্যাঁ, মানে বক্স টু বক্স স্মুথ খেলে। অলমো অনেক বেশি রাফ এবং অনেক বেশি ওপরে ওঠে। এই ট্রানজিশনটা কিন্তু আমরা গত বার্সেলোনা ফ্লিকের আন্ডার থেকে অলমোর এই চেঞ্জটা আমরা দেখছি, এবং ফ্লিক অলমোকে দায়িত্বটা বেশি দিচ্ছেন বার্সেলোনায়, ওই দায়িত্বটা সে নিচ্ছে। রাফিনিয়া এবং ইয়ামাল সঙ্গে যখন ও খেলে, তালমেলটা চমৎকার। লা লিগা কিন্তু রেগুলার গোলও করে অলমো, চ্যাম্পিয়ন্স লিগেও গোল করেছে অনেকগুলো। সো আই ফিল যে এবারের স্পেনের ব্রেকআউট স্টার আসলে ড্যানি অলমো। আমার মনে হচ্ছে যে ও এই নেক্সট জেনারেশনের দায়িত্বটা উনিতে। আমি একটা অনেক বড় নাম নেব, জানি না ওর সাথে তুলনা করা ওয়ে টু আর্লি কিনা, হয়তো ইনিয়েস্তার মতো কিছু একটা হয়ে দাঁড়াতে পারে। আই নো ইটস আ ভেরি বিগ নেম, এবং ভেরি বিগ শুজ টু ফিল। দুইজনের খেলার প্যাটার্ন আলাদা, বাট আমি কোন দিক থেকে বলছি যে দলের দায়িত্বটা নেয়া, যে আচ্ছা ইনিয়েস্তা যখন আছেন, হি ক্যান প্লে আ ডিফারেন্ট রোল। এখন না, অলমোর বয়স তো অনেক কম, 4-5 বছর পর আমি জানি না যে ইনিয়েস্তার রিপ্লেসমেন্টটা আমরা দেখতে পারবো কিনা অলমোর মধ্যে। আমরা সেটা আসলে পেদ্রির মধ্যে দেখছিলাম। পেদ্রিকে গতকালকে ফ্যাবিয়ান রুইজকে আসলে আগে খেলানো হয়েছে, পেদ্রিকে পরে মাঠে নামানোর পরে খেলা অনেক ডিফারেন্ট ওয়েতে কাজ করেছে, আমরা সেটা দেখেছি। এবং নিকোকে নামানোতে স্পেন দলটা আস্তে আস্তে মনে হয় যে সময়ের সাথে সাথে সেই পাপ হচ্ছে। এবং দেখেন, স্পেন নিয়ে কিন্তু আমরা এই আলোচনাটাও করেছি লাস্ট আপনার সঙ্গে একটা শোতে, যে স্পেন টুর্নামেন্টটা যত যায় তত ওরা স্ট্রং হতে থাকে। এবং আপনি দেখেন ফ্রান্সের সঙ্গে ওরা খেলবে, ওদের কিন্তু দুই লেফট রাইট উইং রেডি, ইয়ামাল এবং নিকো উইলিয়ামস। এবং এখন ফ্রান্সের জন্য আপনি বলতে পারেন যে উইং প্লেটা ইজি হবে না। ওদের যে দুই উইং ব্যাক রয়েছে, থিও হার্নান্ডেজ এবং জুলস কুন্ডে, যে বার্সেলোনা ইয়ামালের সতীর্থ, সো নট গোয়িং টু বি ইজি। হ্যাঁ, ফ্রান্সের যে অ্যাটাকটা রয়েছে, এটা আসলে গত 4-5 বছরে আমি এরকম অ্যাটাক কোনো ফুটবল দলের দেখি নাই। ক্লাব ফুটবলে বলেন বা ইন্টারন্যাশনাল, ওলিসে, ডেম্বেলে এবং এমবাপে, ডুয়ে অথবা বারকোলা, মানে যেই খেলুক, এবং দে আর স্কোরিং গোলস ফর ফান। মানে এটা সব থেকে ভয়াবহ ব্যাপার, যে আপনি 80 মিনিট পর্যন্ত যদি সাকসেসফুল থাকেন 10 মিনিটে আপনাকে ডিস্ট্রয় করে ফেলতে পারে ফ্রান্স। সো স্পেনের আমরা কালকে দেখলাম যে যখন পাউ কুবার্সি স্লিপ করতে পারে, তার মানে ওদের স্পেনে ডিফেন্স ভুল করতে পারে। বাট মানে আইমরিক লাপোর্তে, আমার কাছে লাপোর্টকে খুব একটা খারাপ লাগে না। লাপোর্ট গতকালকে বেশ কিছু ভালো ক্লিয়ারেন্স করেছে, ট্যাকল মার্ক করেছে। তার একটা ট্যাকল তো খুবই ভালো ছিল, খুবই চমৎকার একটা ট্যাকল করেছে, খুবই ক্যালকুলেটিভ। গতকালকে আমরা ইয়ামালকে দেখলাম যে একটা আপনার প্রফেশনাল ফাউল করলেন। এটা আর্জেন্টাইন প্লেয়ারদের মধ্যে আবার ইজিপ্ট ম্যাচে আমি এরকম একটা প্রফেশনাল ফাউল দেখিনি, যেটা দরকার ছিল। ওই যে হাইসাম যে বলটাকে নিয়ে ভেতরে ঢুকে গিয়েছিলেন, সেই সময় ফাউল করা যেত, ইজিলি করা যেত। সেটা কারো ইয়েলো কার্ড ছিল না, এবং এটা ক্যালকুলেটিভ একটা ফাউল বা একটা প্রফেশনাল ফাউল। মেবি হাইসাম যখন নামছিলেন বা উঠছিলেন আর কি, আর্জেন্টিনার দিক থেকে তো নামছিলেন, তখন যেহেতু আপনার সিঙ্গেল ম্যান ছিলেন, ফাউল করলে হয়তো রেড কার্ড হতো। এই কারণে আমি জানি না, এটা একটা লজিক থাকতে পারে তাদের মাথায়, একটা বাজে ফাউল হয়ে যেতে পারে, রেড কার্ড ফাউল হয়ে যেতে পারে, সে কারণে করে নাই। বাট স্প্যানিশ ডিফেন্সের যে জিনিসটা আসলে বেলজিয়ান অ্যাটাকার ফ্রেঞ্চ অ্যাটাকের মধ্যে পার্থক্যটা আকাশ পাতাল। এবং আপনি দেখেন এমবাপে কিন্তু বক্সে ঢোকেই না, যা করে বক্সের বাইরে থেকেই করে। হ্যাঁ, এবং গোল ম্যাক্সিমামই বক্সের বাইরে থেকে, ওই তার সেই ট্রেডমার্ক ব্যান্ড। হ্যাঁ, তার 20টা গোল আমি দেখলাম। 20টা গোলের মধ্যে তার মানে ডান প্রান্ত থেকে যেটা আর কি, বক্সের বাইরে থেকে বা বক্সের ভেতর থেকে গোল করেছেন 10টা, লাইন বরাবরই গোল করেছেন 4টা। মানে বক্সের ভেতরে কিন্তু নাই, খুব কম, মানে বক্সের ভেতরে হ্যাঁ আছে 6 ইয়ার্ড সার্কেলের ভেতরে 4টা গোল আছে, 4টা গোল আছে। আমি গতকালকে তার সেই মানে 20% হচ্ছে তার বক্সের ভেতর থেকে, ছিলাম যে কোন কোন পজিশন থেকে গোল। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্পেনের একজনকে খুব
ভয়াবহ ভালো হতে হবে ওই লোকটার জায়গাটা নিয়ে আমি একটু ডাউটফুল। উনাই সিমন, ইউনাই সিমন হ্যাঁ, গতকাল একটা গোল খেলেন, আমার কাছে আমাকে ওকে কনভিন্সিং কালকে মনে হয় না এবং পুরো টুর্নামেন্টেই মনে হয় না। এখন যেহেতু ওর তার কাছে সামনে বলই যায় না, বল যায় না, ডিফেন্সিভ বলটা অনেক ভালো করেছে, স্পেন এত শক্ত প্রতিপক্ষ পায় নাই, ডেভিড রায়া আর গার্সিয়া কেন খেলতে পারতেছে না আই রিয়েলি ডোন্ট নো। মানে একজন লা লিগার বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড পেয়েছেন, একজন ইংলিশ প্রিমিয়ার লিগের বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড পেয়েছেন। আমি জানি না সেমিফাইনালের মতো ম্যাচে হয়তো এরকম একটা বড় চেঞ্জ করবেন না। না আমার কাছে মনে হয় না ইউনাই সিমনকে আসলে দেলা ফুয়েন্তের পছন্দ এবং লম্বা সময় ধরে তাকেই খেলাচ্ছে, এক্স্যাক্টলি তাকে সেইভাবে পরীক্ষা দিতে ব্যাপারটা কি অনেকটা এরকম হচ্ছে না? মানে আমি জানি না মাহাদি, যে কাসিয়া যখন ছিলেন তখন ডেভিড ডে হায়া উঠতি গোলকিপার ছিলেন, পেপে রেইনা ওয়াজ ইন বেটার ফর্ম, দারুণ লিভারপুলের আউটস্ট্যান্ডিং ফর্মে ছিলেন, ভিক্টর ভালদেসও কিন্তু খারাপ করেনি বার্সেলোনার হয়ে, ট্রেবল জেতা গোলকিপার ছিলেন, ওটা তার বেস্ট টাইম ছিল। দেখেন এখানে আমার একটা জায়গায় আপত্তি যে কাসিয়াস মানে উনাই সিমন হয়তো ভালো কিপার কিন্তু কাসিয়াস না। এবং কাসিয়াসের যে লিডারশিপ কোয়ালিটি তিনি পুয়োল এবং জাভি তিনজন মিলে পুরা স্পেন টিম না শুধু পুরা ড্রেসিং রুম কন্ট্রোল করতেন। কোচ কিন্তু যে কোনো সিচুয়েশনে, এবং নিশ্চয়ই আমাদের খেয়াল আছে ওই যে 2010 যখন সুইজারল্যান্ডের কাছে ফার্স্ট ম্যাচটা হেরেছিল, এরপরে এই তিনজন কিন্তু ড্রেসিং রুমে বক্তব্য দিয়েছিলেন যে এখন স্পেনকে আসলে কি করতে হবে। প্রতি ম্যাচ শেষে পুয়োল, জাভি এবং কাসিয়াস দে ওয়ার দ্য লিডার্স অফ দ্য ড্রেসিং রুম। উনাই সিমন কি রোলটা প্লে করেন? আই ডাউট, মানে আমি শুনিনি কখনো, পত্রিকা তো দেখছি না এখনো।